অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। ডক্টর ইউনূসের অধীনে একটি সুষ্ঠু সঠিক নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা। এবং অনেকে নির্বাচনের কথা বলেছেন, আমি মনে করি বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল অসুস্থ নির্বাচন, জবরদখল করার শাসন। একটি সুষ্ঠু সঠিক নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে। আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদেরকে যে দেশকে স্থিতিশীল রেখে নির্বাচনের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে সহযোগিতা করা। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই, নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব। তার পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে নির্বাচনের সুষ্ঠুতার জন্য, একটি সঠিক রাজনীতির জন্য, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আমরা কতিপয় সংশোধনের কথা বলেছি, যেটা অপরিহার্য। সুতরাং দুটো দাবি আজকে আপনার কাছে। আপনি নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করব। কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে, রাজনৈতিক দলের ভিতরে বিশ্বাসের একটি সংকট তৈরি হচ্ছে, নানাবাকি গুজব এবং নানা কথা বাজারে ছড়ানোর সেই সুযোগ গ্রহণ করছে। ভারত, পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং দেশ বিদেশে তাদের দোসর যারা আছে, তারা কখনোই এটা চাইতে পারে না যে বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালিত হোক, উন্নতির দিকে চলে যাক, একটি কল্যাণময় রাষ্ট্র হোক, একটি সুষ্ঠু নির্বাচন হোক। সুতরাং এটি খুব স্বাভাবিক। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার দায়িত্ব আপনার এবং আমাদের, যাতে ষড়যন্ত্র আর বেশি পাকাতে না পারে। আপনার কাছে আমরা দুইটা রোডম্যাপ চাই। একটা বলেছিলাম, আপনি ওয়াদা করেছেন যে এই সময়ের ভিতরে, টাইম স্প্যানের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোডম্যাপ দিন। প্লাস যে সংস্কার উদ্যোগ আপনি নিয়েছেন, আমরাও তার সাথে অংশীজন আমরা কাজ করছি, সেই সংস্কারেরও একটি রোডম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন। যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে, মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে, বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা, সুস্থতা ফিরিয়ে আনবে। এই দাবি করে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রয়োজনে মোকাবেলা করার সেই হিম্মত, শক্তি এবং সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে জামাত ইসলামী কোনো আপোষ করবে না। একটি সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে জামাত আপোষহীন ভূমিকা পালন করবে। এই চারটি বেসিক পয়েন্টের উপরে দ্বিমত পোষণ করার কোনো দেশপ্রেমিক শক্তি বা ব্যক্তির কোনো সুযোগ নেই। আসুন আমরা এই মৌলিক ইস্যুগুলোকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করি, এবং সেই ঐক্যবদ্ধ জাতি যেমনি ষড়যন্ত্র মোকাবেলা করবে, তেমনি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী
যারা সত্যিকার ভাবে একটি পরিবর্তন আনতে সক্ষম। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনারা দেশ চালাইতে পারবেন? পারবো না। নিজামী সাহেব পারে নাই? মুজাহিদ সাহেব পারে নাই? তো মুজাহিদ সাহেব নিজামী সাহেব পারলে মাসুদ সাহেব পারবে না কেন? আমরা তো সেই প্রোডাক্ট, সেই ইন্ডাস্ট্রির, তো আমরা র ম্যাটেরিয়ালস। We belong to the same understanding and capability. মানুষের কাছে আস্থা অর্জন করতে হবে, মানুষকে কনভিন্স করতে হবে। সম্মানিত ভাইরা, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে কিছু উত্তাপ দেখা যাচ্ছিল। আমরা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি এটাকে প্রশমিত করার জন্য। আমরা বিভিন্ন দলের সাথে কথা বলেছি, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করেছি, এবং আলহামদুলিল্লাহ এই উত্তেজনা অনেকটাই কমে আসছে। এবং মানুষ বলে যে জামাত ইসলামী পারবে দেশটা রিয়েল পরিবর্তন করতে। আমাদের ব্যাপারে মানুষের অ্যানালাইসিস কয়েকটি বিষয়। এক, মানুষ মনে করে জামাতের লোকেরা সৎ। এটা মনে করে না প্রমাণিত? এটা প্রমাণিত। আমাদের যারা মন্ত্রী ছিলেন, যারা এমপি ছিলেন, আলহামদুলিল্লাহ তাদের কোনো কারাপশনের কোনো চিহ্ন কেউ খুঁজে পায়নি। আমেরিকানদের সাথে আমার অনেক কথা হয়, তো তাদের তো ইসলামের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে। ইসলামী শক্তিকে তারা নানাভাবে চিহ্নিত করতে চায়। আমি তাদেরকে বলেছি, তোমাদের সাথে আমাদের আদর্শিক ডিফারেন্স আছে, তোমাদের সাথে আমাদের রাজনৈতিক ডিফারেন্স আছে, কিন্তু একটি বিষয় তোমাদের সাথে আমাদের ঐক্য হতে পারে। তো তারা বলে যেটা কি? আমি বলেছি সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত অবস্থাটি, অ্যান্টি কারাপশন সেন্টিমেন্ট, নো কারাপশন। এবং আলহামদুলিল্লাহ তারা এটা এগ্রি করে। দি অনলি পার্টি, একমাত্র দল বাংলাদেশে যাদের কোনো কারাপশন প্রমাণিত হয়নি। এটা কি ছোট জিনিস না বড় জিনিস? একজন ব্যক্তি $235 বিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে। গতকাল বাংলাদেশ গভর্নর বলেছেন $2000 কোটি পাচার হয়ে গিয়েছে, দুর্নীতি হয়েছে। তো এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশ প্রায় মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতো। আমাদের ভোট চাওয়ার অনেক অ্যাপ্রোচ করার এবং অ্যাগ্রেসিভলি ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে বাংলাদেশে। আমরা যদি বলি একজন ভোটারকে, আপনি কি চান বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক, সে কি জবাব দেবে? না, না, হ্যাঁ। আমরা যদি বলি আপনি ভোটের অধিকার পান, নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন, আপনি এই পরিস্থিতি কি চান, তাহলে সে কি বলবে? চাই। আমরা নই, সাধারণ মানুষ কি বলবে, একজন নারী কি বলবে, একজন পুরুষ কি বলবে, একজন যুবক কি বলবে, একজন শিক্ষিত লোক কি বলবে? তার এই সকল পজিটিভ প্রশ্নের আনসার হচ্ছে ইয়েস। আর ইয়েসের মালিক কে হবে? বাংলাদেশ জামাত ইসলাম। কারণ ইয়েস তো বিএনপির কাছে নাই, আছে। আমরা যদি বলি দুর্নীতিমুক্ত নেতৃত্বকে ভোট দেন, ওইখানে কি পাওয়া যাবে? আমরা যদি চাঁদাবাজ মুক্ত একটি দলকে ভোট দেন, ওটাকে ওইখানে পাওয়া যাবে? তাহলে ইয়েসের জবাবে এসে দাঁড়াবে জামাত ইসলাম। আমি তো ক্যাম্পেইন করতে গিয়ে এবার বলবো যে আমাকে কেন ভোট দিবা না, এটা তোমাকে আমারে কনভিন্স করতে হবে। আমি এটা বলবো না যে আমারে এই কারণে তোমারে ভোট দিতে হবে। আমার প্রশ্ন কি হবে? প্রথম কি হচ্ছে আমার পজিটিভ অ্যাপ্রোচ, যে আমাকে এই কারণে ভোট দিতে হবে। কিন্তু 54 বছর বাংলাদেশের এই রাজনীতির ব্যর্থতা, শাসনের ব্যর্থতা, দুর্নীতির জঞ্জাল,
অধিকারহীনতা, রক্ত এবং জীবনের বিনিময়ে সংগ্রাম এবং আন্দোলনের পরে আজ পজিটিভ ভোট চাওয়ার প্রয়োজন হবে না। আজকে আমরা অ্যাগ্রেসিভ হব, আমাকে কেন দিবা না এটা প্রমাণ করতে হবে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে যারা 4 জন এখানে ক্যান্ডিডেট হয়েছেন, তারা গিয়ে যদি এই কথা বলে আমার কেন ভোট দিবা না, ভোট না দেওয়ার মতো কোনো যুক্তি তারা প্রমাণ করতে পারবে না, দিতে পারবে না। এই কথা কি শুধু ক্যান্ডিডেটরা বলবে? কারা বলবে? প্রত্যেকে এগিয়ে বলতে হবে। সেই সিরিয়াসনেস আমাদের লাগবে। আমি দেখছি আপনাদের সকলের চেহারা তাজা, ফ্রেশ। নির্বাচনে সিরিয়াস হতে হলে এই চেহারার ভিতরে মলিনতা আনতে হবে, আপনাদেরকে বিধ্বস্ত দেখাইতে হবে, টায়ার্ড মনে হবে, মিটিংয়ে বসে চোখ বন্ধ হয়ে আসবে। তাহলে কি নেগেটিভ বললেন না পজিটিভ বললেন? কেন ঘুম ঘুম আসবে? আপনি রাতে ঘুমাবেন না, ক্যাম্পেইন করবেন। কেন আপনাকে বিধ্বস্ত দেখাবে? সারা রাত জেগে থাকার পরেও ফজর পরে আবার নির্বাচনের ক্যাম্পেইনের জন্য বেড়ে যেতে হবে। আমি একটি স্লোগান দিতাম সবসময়, এখনো দিই, রেস্টলেস ডে, স্লিপলেস নাইট, আনটায়ারিং লেবার। নিদ্রাহীন রাত, বিশ্রামহীন দিন, অক্লান্ত পরিশ্রম। রাতে ঘুমানো যাবে না, দিনে বিশ্রাম নেওয়া যাবে না, ক্লান্ত হওয়া যাবে না। ইলেকশন, সিলেকশন, নমিনেশন, টেনশন, কালেকশন, exhaustion, combination of all this sun is election. আমরা 4টি আসনে জিততে চাই, আপনারা হ্যাঁ বলেছেন, দিস ইজ নাথিং। কি বলেছি? দিস ইজ। আপনি চান কি না চান, হু কেয়ার্স? হু কেয়ার্স? আপনি চান কি না এটা প্রমাণ করতে হবে। আমি চাই গিয়ে একটা ভোট দিলাম তাতে হবে না। আমি কিছু প্রশ্ন করব, আপনারা বিব্রত হবেন না তো? ঢাকা শহরে, এই পটুয়াখালী জেলা মোট কত লোক বাস করে? কে বলতে পারবে? পারবেন না, ঠিক আছে। আপনার যে উপজেলা, সেই উপজেলার কত লোক বাস করে? জামাতের কত লোক বলি নাই। আপনার যে উপজেলা, সেই উপজেলার কত লোক বাস করে? কি বলতে পারবেন? পারবেন না। আপনার ইউনিয়নের কত লোক বাস করে? এটাকে বলতে পারবেন? ছোট হয়ে আসছি, পারবেন না। আপনার গ্রামের যারা ঢাকায় বাস করে তার প্রত্যেকের ঠিকানা, বাসা, বাড়ি আপনার সাথে যোগাযোগ আছে, আপনি চিনেন, প্রত্যেকটি ঠিকানা চেন। আমি কিন্তু জবাব দিয়ে বিপদে পড়বেন না, সঠিক না হইলে আমি কিন্তু দাঁড় করাবো। গ্রাম বলেছি তো, ছোট জিনিস না। গ্রামের কারা কারা এখানে থাকে, তার ঠিকানা কোথায়, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, তার বাড়িতে গেছেন কিনা, সে আপনার বাড়িতে আসছে কিনা, এরকম 100% কে কে জানেন বলেন? জানেন না। তাহলে ভোট কেমনে হবে? হবে? আমি মাসুদকে বলছি, আমি একটু লম্বা সময় কথা বলবো, এই জন্য যে প্রশ্ন করার জন্য। বক্তৃতা তো জ্বালাময় দিতে চাইলে, শুনতে চাইলে শেষ 10 মিনিট দেব, এখন জ্বালাময় নাই। আর মাসুদ দিছে তো জ্বালাময়, তো অসুবিধা নয়। পুরো বাকি ক্যান্ডিডেটরা আছে আলহামদুলিল্লাহ। কি জ্বালাময় বক্তৃতা চান না কনস্ট্রাকটিভ বক্তৃতা চান? কনস্ট্রাকটিভ চান। তাহলে এটা আমরা জানি না, ঠিক আছে। পটুয়াখালীরটা জানি না, বাড়িরটা ধরি। আপনার গ্রামে
মোট ভোটার কত, নারী কত, পুরুষ কত, এটা জানেন কে কে? জি জানেন না? কি আশ্চর্য! আপনি নির্বাচন করবেন, জিততে চাবেন, কয়জন হাত তোলেন? আগে হাত তোলেন কতজন? তাহলে কত পার্সেন্ট হলো? এখানে যদি আমি 500 লোক ধরি, 6 জন উঠেছেন, কত পার্সেন্ট হচ্ছে? 1%? নো নো, 500-র ভিতরে 5 জন 1% আর কি? 001। তাহলে বাকিরা নিজের গ্রামেরও কোনো খবর নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনার গ্রামে গ্রাজুয়েট কতজন আছে? গ্রাজুয়েট, মাদ্রাসা গ্রাজুয়েট এবং জেনারেল গ্রাজুয়েট কয়জন আছেন বলেন? কে বলতে পারবেন? গ্রাজুয়েট, ঠিক আছে, কোন গ্রাম বলেন? আচ্ছা, এত লম্বা কইতে হবে না, আপনার গ্রামের নাম, উপজেলা বলেন। এই গ্রামের আর কে আছেন? কেউ আছেন এই গ্রামের? আচ্ছা, কয়জন আছে গ্রাজুয়েট? 10 জন। মাদ্রাসার কয়জন? জেনারেল কয়জন? মাদ্রাসার নাই, মানে কামেল পাস, আলেম পাস নাই। আচ্ছা, এটা কি বিশ্বাসযোগ্য? আচ্ছা, মাদ্রাসার নাই। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে তার চ্যালেঞ্জ করতে পারবো না। কোন উপজেলা? 10 মিনা। 10 মিনা উপজেলা আমির কে? দাঁড়ান, আচ্ছা, আপনি এটা কনফার্ম করবেন যে ওনার গ্রামে, এখন কনফার্ম করতে পারবেন মিটিং চলাকালীন? কেন পারবেন না? দাঁড়ান দাঁড়ান, পারবেন না কেন? এখন মিটিং চলাকালীন করতে হবে। কিভাবে পারবেন বলেন? আপনার ইউনিয়ন সভাপতি আছে? আছে? এখানে আছে? ফোন আছে? তো ফোন করেন। ইউনিয়ন সভাপতিকে যদি এখন ফোন করেন, ইউনিয়ন সভাপতি গ্রাম চিনবে? দাঁড়ান, এত টায়ার্ড হচ্ছেন কেন? হ্যাঁ বলেন। ইউনিয়ন সভাপতি, আগে আমার কথাকে শুনেন, ফোন আগে করেন না। আচ্ছা, ইউনিয়ন সভাপতির ফোন আছে, এই গ্রামের নাম চিনবে? চিনবে। তাহলে এখন আপনি ফোন করে এই গ্রামের নাম বলে, গ্রাজুয়েট, গ্রাজুয়েট মানে আলেমের পরে নাকি ফাজিল, ফাজিল থেকে কামেল আর জেনারেল ডিগ্রি থেকে উপরে মোট কয়জন আছে এটা আপনি আমাকে জানান। আচ্ছা, আমার এই কথা প্রশ্নের গুরুত্ব আছে না এমনি বিব্রত আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, কি বলেছি? নির্বাচন টেনশন তো শব্দ একটা বলেছি। নির্বাচন এমন টেনশন হইতে হবে যে রাত্রে অটোমেটিক ঘুম আসবে না। অনেকে বলছেন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের একটা ডেফিনিশন দিচ্ছে এপিজে কালাম, আব্দুল কালাম। উনি বলেছেন যেটা আপনি ঘুমের ভিতরে দেখেন সেটা স্বপ্ন নয়, ওটাই স্বপ্ন যে আপনাকে ঘুমাতে দেয় না। বুঝা গেছে না? বুঝা যায় না? আচ্ছা, দিস ইজ ইলেকশন অ্যান্ড টেনশন অফ দ্য ইলেকশন, যেটি রাত আপনাকে ঘুমাতে দেবেন। উপজেলা আমির সাহেব আবার দাঁড়ান, আপনাকে উনি বিপদে ফেলছে, আমার কোনো দোষ নাই। আচ্ছা, আপনার উপজেলাতে মোট ইউনিয়ন কয়টা? 7টা। তো 7টা, আর গ্রাম কয়টা? আমি একটা বেজাইলের লোক, কি মনে হয় আপনাদের? বলেন গ্রাম কয়টা বলেন? আপনারা কথা বলবেন না, না এটা কারেক্ট না, একেবারেই কারেক্ট না। কিভাবে বুঝলাম? জানি আমি না, জানতে হয়। একটা উপজেলার 70 গ্রাম নিয়ে একটা উপজেলা, এরকম কোনো উপজেলা নাই। প্রত্যেক উপজেলাতে কমপক্ষে, আমার উপজেলাতে 231টা গ্রাম। এটা ছোট হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার যে 10টা ইউনিয়ন বলছেন, তো 7টা ইউনিয়ন বলছেন, তো 7টা ইউনিয়নে কমিটি হয়েছে?
ইলেকশন কমিটি ইজ গুড। কয়জনের কমিটি হয়েছে? গ্রামে, প্রতি ইউনিয়নে 31 সদস্য বিশিষ্ট কমিটি করেছে। আচ্ছা, আপনার কত অনুসারে প্রতি গ্রামে, প্রতি ইউনিয়নে গ্রাম সংখ্যা গড়ে 10 গ্রাম ভিত্তিক কমিটি হয়েছে? পুরাটা এখনো হয়নি। প্রত্যেক গ্রামে আপনার লোক আছে? তো প্রত্যেক গ্রামে যদি আমার লোক থাকে, প্রত্যেক গ্রামে কমিটি করতে মোট কত সময় লাগবে? এটা তো জিজ্ঞেস করি নাই, আমি আপনাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকটা গ্রামে আপনার নিজস্ব লোক আছে, এরকম গ্রামগুলোতে কমিটি ঘোষণার জন্য মোট কত সময় লাগার কথা? 1 মাস। আর 31 তারিখে কি সময় দিছেন? জি 31 তারিখের আর কয়দিন আছে? যে 7 দিন আছে। করবেন বলছেন 1 মাসের ভিতরে, আবার কইছেন 31 তারিখ করবেন, কথা করবেন। তো কোনটা করবেন? কথা তো 2 রকম কইছেন। যে সময় দেওয়া আছে। ও আচ্ছা, কিন্তু আপনার লাগবে বেশি। কেন? একটারে ধরি, সবাইরে ধরা হইতেছে নাকি? আচ্ছা, আর ওনারা তো দিছে উনি। তো বলেন আপনার বেশি লাগবে কেন? জি কি সংকট দেয়? ইউনিয়ন সভাপতি আছে কিনা? আছে? গ্রামের লোক আছে? আপনি আছেন? আপনি কোথায় থাকেন? এলাকায় থাকেন। তো তাইলে গ্রাম ভিত্তিক কমিটি ঘোষণা দিতে কত সময় লাগবে? আপনি কত পারবেন তো আমি জিজ্ঞেস করতেছি না। দেখেন, আমি জিজ্ঞেস করতেছি কত সময় লাগার কথা, উনি বলতেছে 1 মাসের ভিতরে করব। এই প্রশ্নের জবাব দিলে কত নাম্বার পাওয়া যাবে? জি 0। তাহলে আপনি পাইছেন কত? বলেন কত পাইছেন? আচ্ছা ঠিক আছে। আপনি লেখাপড়া কি? আপনার প্রফেশন কি? বিএ পাস। মাশাআল্লাহ। এখন আপনাদের দিকে তাকাই। ঠিক আছে, আপনি যদি সিরিয়াস হন তাহলে আপনার একটা ইউনিয়ন কমিটি করতে সময় লাগবে 20 মিনিট। যদি আপনি নিজে বসে পরিচিত লোক দিয়ে লেখে করে থাকেন। আর আপনি যদি বলেন যে আমি প্রত্যেক গ্রামে গিয়ে করব লোকজনকে নিয়ে, ওটা ভালো, তাহলে আপনার লাগবে 3 দিন। ঠিক আছে, দিন 3টা করে জায়গায়, 3টা করে গ্রামে কমিটি করবেন, 10টার জন্য 3 দিন। আর আপনি বলছেন কত দিন? দিন বলেন 30 দিন। আপনি বলছেন 30 দিন, আমি বলছি 3 দিন, তাহলে 10 গুণ বেশি লাগছে। তাহলে আপনার এখানে জিততে হইলে ইলেকশন হইতে হবে 10 বছর পরে, 1 বছরে না আছে। ঠিক আছে না? তো 3 দিনে 10 বছর পরে ইলেকশনের সম্ভবত আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। কি মনে হয় আপনার? ইলেকশন সোজা? আমার এলাকায় আমি কর্মী সমাবেশ করি, প্রত্যেককে বলি ওজন মাপার জন্য। যে 7 কেজি ওজন কমবে, ভোটের পরে আবার 2-4টা মাপাই, পুরা তো মারতে পারি না। আমি তো ফেল করার ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ, অনেকবার ফেল করছি, পাসও করছি। ফেল করতাম না যদি ইলেকশন সুষ্ঠু হয়ে যাওয়া। এরকম সিরিয়াসলি ইলেকশনকে নিতে হবে। ওজন মাপবেন, তারপরে ইলেকশনের পরে আবার ওজন মাপবেন। 7 কেজি হইলে সেকেন্ড ডিভিশন, কমপক্ষে 5 কেজি না হলে ফেল। পরিষ্কার কথাবার্তা। তবে ডায়েট কন্ট্রোল করে ওজন কমানোর কথা বলতেছি, কাজ করে ওজন কমাই।
আই এম সিরিয়াস, আমি হাসির জন্য বলছি। আই এম ভেরি ভেরি সিরিয়াস। আমার যদি ক্ষমতা থাকতো আমি সমস্ত উপজেলা ইউনিয়ন সভাপতি সবগুলোকে সাসপেন্ড করে দিতাম। যে ফেল করবে সাসপেন্ড, পরে আবার করতাম। এবার জামাত ইসলামের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে। এটাকে যারা কাজে লাগাবে না, শুধু গল্প করতে থাকে জামাত খুব বাড়তেছে, শুধু এই পলিসি, আরে এত বুদ্ধি মানুষের জামাতের লোকদের, খালি আমাদের বুদ্ধি দেয় যে এটা করেন ওইটা করেন ওইটা করেন, সারাদিন মাঠে কোনো কাজের খবরটা খুব কম। এত বুদ্ধি যে আমাদের মাথা উৎসাইয়া ফুটতে থাকে খালি। বুদ্ধি ধারণ করারও তো ক্ষমতা আছে, ক্ষমতা লাগবে না? আমাদের অত ক্ষমতা তো নাই, বুদ্ধি বাইরে পড়ে যায়। বুদ্ধির কোনো দরকার নেই, কাজ করবেন। পটুয়াখালী আমি বলতেছিলাম, মানে সুন্দর করে আমার স্টার্ট করার জন্য সেখান থেকে সরিয়ে আসছি, যে পটুয়াখালী একটি জেলা যার সাথে সুমাত্রা যাবার সংযোগ আছে। এটা কারণ বলেছিলাম, একটু ভুল যাতে না হয় সেই জন্য মাসুদ থেকে জানলাম যে বঙ্গোপসাগরের পাশে আছে কিনা। বলছে হ্যাঁ ঠিক আছে। এলো বঙ্গোপসাগর দিয়েই আমরা কিন্তু সুমাত্রা পর্যন্ত যেতে পারি। এটা ব্লু ইকোনমি বলে আজকে আধুনিক, সেই ব্লু ইকোনমির একটা পার্ট আমরা দিতে পারি। পটুয়াখালী এককভাবে, যেটা আমার 14 গ্রাম থেকে যাওয়ার উপায়। However, this is not my point. আমার পয়েন্ট হচ্ছে, এবার মানুষ যেটা বলে যে জামাত আসতে পারে, জামাতকে একবার দেখি, জামাত ভালো, জামাত সৎ, এভাবে প্রত্যেকটা মানুষ যদি বলে একবার জামাতকে দেখি, তা একটা একটা করিতে মেজরিটি আমাদের। এতে প্রত্যেকটা মানুষকে বলা যাইতে হবে, পায়ে ধরতে হবে, হাতে ধরতে হবে, জড়াই থাকতে হবে। কে করবে কাজ? প্রত্যেকটা কর্মী করতে হবে, কর্মীকে উদ্বুদ্ধ করতে হবে, কর্মীদেরকে পাগল করে ফেলতে হবে। পাগল না হলে যে পা ধরতে পারবে? আমি তো আসলে বলি, আমি প্র্যাকটিস করি আমার এলাকায়। আমি নিজে হাঁটু গিয়ে ধরি, একজন বসে রয়েছে, যাইয়া হাঁটুতে হাত দিয়ে কথা বলি। অসুবিধা হয়? কি অসুবিধা? আমি তার হাঁটু ধরে যদি এমপি হই, 5 বছর আমার হাঁটু দিতে থাকবে, কি বলেন আপনি? আমি একবার ধরলাম, হ্যাঁ 5 বছর ধরবো, লাভ কার? সে আমার হাঁটু ধরুক, আমি চাই না, বললাম। আর আমার এলাকায় রাত 1:30টার সময় গ্রামের একটা হোটেল, বাতি জ্বালাইয়া শীতের দিনে এরকম দইরা আপনার বইয়া রয়েছে, মানুষ তো নাই, রাত 1:30টা। আমি ঢুকলাম, হাত বাড়াইলাম, এ বেটা হাত দেয় না, ওই চাদরের ভিতরে হাত গুছিয়ে রাখছে। এখন আমি ভাবলাম যে যদি এইভাবে চলে চাই, সকালবেলায় বলবে যে তাই সে বাড়ছিল, হাত মিলালে মানুষ। ইলেকশন তো সেন্টিমেন্টাল জিনিস। আমি তার চাদরের ফাঁক দিয়া হাত ঢুকাইয়া তার হাত ধইরা টাইনা সোজা কইরা হ্যান্ডশেক করে চলে গেছি। দিস ইজ ইলেকশন। মাস্টার শফিকুল্লাহ সাহেব একটা গল্প বলছিলেন, জানি না ঠিক কিনা, ওই আদা আপসা আপসা করে তো রাতের বেলা কুয়াশা ভালো দূরে দেখা যায়। তো উনি তো ক্যাম্পেইন করতেছেন, তো দেখা যায় এরকম যারে পায় রাত অনেক জড়াই ধরে, দূরে দেখা গেল যে এরকম একটা মানুষের মধ্যে কে আছে, যাই যাই জড়াই ধরছে। পরে দেখে গেল এটা খাজুর গাছ। আমাকে কাইজাফর সাহেব নিজে বলেছে যে নির্বাচনের সময়ে উনি যেরকম হাত তুলেছিল গাড়ির থেকে, তো ইতিমধ্যে ঘুম এসে গেছে। ঢাকা আসতেছে, তখন ফেরি ছিল, ফেরিতে গাড়ি উঠার সময় যখন ধাক্কা খাইছে, তখন উনি জায়গায় দেখেছে উনি তো প্রায় 40 কিলোমিটার চলে আসছে 14 গ্রামের পরে, হাত দাঁড়াই রয়েছে। বেদিশা হইতে হবে। কি হইতে হবে? ইলেকশন বেদিশা হলে ভোট হবে। নির্বাচনে 2001 সালে আমি দ্বিগুণ ভোট পেয়েছি। আওয়ামী লীগ পেয়েছিল 54,000, আমি 1,09,500 ভোট পাচ্ছি। ফ্লো। আগের দিন রাত ওসির ওইখানে গেলাম, আমার একটা প্র্যাকটিস ছিল, আমি যত ক্যাম্পেইন করে আসি রাত যত হোক
একবার থানায় ওসির সাথে ওসি বইয়ে থাকতো আমার জন্য, যে সাত একবার আসবে। গেলাম, গিয়ে দেখি যে আমার কতগুলো লোককে মেরে পুলিশকে দিয়ে দিয়েছে, তারা গারদের ভিতরে। ওখানে গিয়ে তো জানলাম, সব জানা যায় না। আমার সাথে আরেক নেতা ছিল, বলেছে চলেন তাদেরকে দেখে আসি। আমি যে না, দেখব না। আমি হেঁটে চলে আসলাম। তো যে লোকটা আমার কাছে সাথে ছিল একটু বিস্মিত, যে তাহের ভাই তো এত কঠিন লোক না, ওনাকে তো নরমই জানি, প্রো পিপল লোক, দেখলো না কেন? মানে আশ্চর্য। ভোট তো হয়ে গেছে, পরের দিন বিপুল ভোটে আমি জিতছি। সে ওদিনের কারণটা কি না হলে, দেখো আগামীকাল নির্বাচন, আমি যদি যাই এখানে ওদেরকে দেখতে, এরা কইবে যে রক্তাক্ত অবস্থা আছে, লুঙ্গি লাগবে, খাবার লাগবে। আমি যাই হাজির হলে এগুলো না দিতে আমি আসতে পারবো না, আমার 1 ঘন্টার সময় নষ্ট হবে। আমি নির্বাচন আগের দিন 1 ঘন্টার সময় নষ্ট করবো। আই হ্যাভ এ লট, আমি চলে এসছি। আর যদি আমি নির্বাচিত হই, এরা অটোমেটিক ছাড়া পাইবে, আর না হলে তো জেল থাকবে। আমি যখন এটা তার ব্যাখ্যা করলাম যে মেন্টাল অ্যাটিটিউড আমার প্রায়োরিটি অ্যাটিটিউড, সে কিন্তু টপ করে আমার পায়ে ধরে সালাম করে ফেলছে। সে জাতীয় পার্টির লোক ছিল, তখন আমরা একসাথে ইলেকশন করেছি। কথাটা ছিল আমাকে ঘৃণা করা, কিন্তু আমি যখন তার ব্যাখ্যা করলাম যে আমি কেন করেছিলাম, সে কনভিন্সড হয়েছে। দিস ইজ ইলেকশন, শুধু ক্যান্ডিডেটের জন্য না, আপনাদের জন্য। আমি যেখান থেকে থাকতাম ওখানে এসে বসছি, হজরের সময় আমাকে জাগাইছে, উঠে দেখি আমি ওই সোফার উপর শুয়ে আছি, বিজনেসে যাবো এই বসছি। অথচ নির্বাচনে আমি 55,000 ভোট বেশি পেয়েছি। And this is election. আপনি নিশ্চিত জিতছেন, দুর্বলভাবে দেখার মানুষ হবে। আমাদের কর্মীর কম ছিল, সমর্থককারী কম ছিল, সিরিয়াস সিরিয়াস। নির্বাচন মানে কি? সিরিয়াস। সেখানে কোনো কিছুই আমার বাইরে থাকতে পারে নাথিং। মহিলা, পুরুষ, এনভায়রনমেন্ট, প্রচারণা, বক্তব্য, আলোচনা, এভরিথিং ইন মাই ফেভার। পারবেন? জি ইনশাল্লাহ। তো জোর হয়। পর্তুগালে যেতে কত সময় লাগে মাসুদ? 4 ঘন্টা মাত্র, 5 ঘন্টা, ফাইন। এখন সপ্তাহে 3 দিন শুধু নির্বাচনের জন্য আপনার এলাকায় যাচ্ছেন কে কে? একটু হাত তোলে। ঢাকা থাকেন, সপ্তাহে কয়দিন বলছি? 3 দিন। সপ্তাহে 3 দিন শুধু নির্বাচনের জন্য এখান থেকে যাওয়া শুরু করছেন, এমন কে কে হাত তোলেন? ওই আবার ধর্ম কিন্তু উল্টাপাল্টা উঠেলি, একজনও নাই। কই আপনি বিপদে পড়বেন না তো? আচ্ছা ঠিক আছে, থামবেন, এখন সময় নেই। তাহলে মাত্র একজন। আর আপনারা এখানে আসছেন কত? 500। তাহলে কত পার্সেন্ট হলো? জি, তো তাহলে জিতার সম্ভাবনা আছে না নাই? জি আছে? জিতার সম্ভাবনা নাই, জিতার সম্ভাবনা নাই। তাহলে আজকে মিটিং মানে নাই। কত টাকা খরচ হবে আজকে মিটিংয়ে? যে টাকা খরচ হবে এটা অর্থহীন, যে সময় যাবে এটা অর্থহীন। আচ্ছা, তুমি জাস্টিফাই করতে চাচ্ছ নাকি? আচ্ছা, যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ এখনো আছে, সময় আছে। উই হ্যাভ টাইম। সম্ভাবনা কেন আছে? উই হ্যাভ টাইম। সপ্তাহে মিনিমাম 2 দিন প্রত্যেককে প্ল্যান করে যেতে হবে। উপজেলা কেন্দ্রিক টিম করেন। 14 গ্রামে আমাদেরও একটা ফাউন্ডেশন আছে, আপনাদের মতো স্ট্রং না, তবে আমাদের এখানে ইউনিয়ন কমিটি আছে, মানে ঢাকাস্থ 14 গ্রাম ফাউন্ডেশনের ইউনিয়ন কমিটি আছে, গ্রাম কমিটি আছে।
প্রত্যেকটা গ্রাম 14 গ্রামের 431টি গ্রাম, 431টা কমিটি ঢাকায় 14 গ্রামের আছে। আপনাদের আছে? নাই। ইউনিয়ন কমিটি আছে? তাও নাই। আচ্ছা আচ্ছা, আছে নাই এটাই তো ঠিক। আপনাদের ইউনিয়ন কমিটির অবস্থা হচ্ছে আছে নাই, হবে হবে না। 14 পটুয়াখালী একটা ইউনিয়ন নাম, একটা উপজেলার নাম বলো। বাউফল। 14 গ্রামস্থ বাউফল ফাউন্ডেশনের আহ্বায়ককে দাঁড়ান, ঢাকাস্থ বাউফল উপজেলার ফাউন্ডেশন বা ফোরামের সভাপতি নেন। হ্যাঁ, মাসুদ। আচ্ছা, সেক্রেটারি বলেন। জি, এটা হচ্ছে। আচ্ছা, 3 নম্বরটার নাম বলেন। 3 নম্বর কে আছেন বলেন। কমিটি কয়জনের? হ্যাঁ, 11 সদস্য বিশিষ্ট বাউফল ঢাকাস্থ ফোরাম বা ফাউন্ডেশনের কমিটি 11 জন। দাঁড়ান কয়জন আছেন? 2 জন তো বুঝাচ্ছে, দাঁড়াইতে হবে না। আর বাকিরা 9 জন দাঁড়ান। একজন হজে গেছে, মাপ। আর 8 জন দাঁড়ান। না না, আপনি খুঁজলে তো হবে না। আপনারা কি আমার ভাষা বুঝে যায় না বুঝা যায় না? আপনারা যদি বাংলা ভালো না বুঝেন, আমি ইনশাল্লাহ ইংরেজিতেও বলতে পারবেন। বলেন তাহলে। আর নাই? না না, তাহার তো আছে, বলার তো দরকার নাই। জি, আচ্ছা ঠিক আছে। একজন পাওয়া গেছে, আসতে হবে না। একজন পাওয়া গেছে। কয়জন? 3 জন। মাশাআল্লাহ, আপনারা খুব খুশি হয়েছেন 3 জন পাইয়া। আচ্ছা, আমি তো 5 জন। একজন হজে গেছে, 6 জন অনুপস্থিত। কয়জন? 5 জন। কত পার্সেন্ট? 50-50, 53-45 আছেন। তো মূল কমিটি, বিরাট জায়গার কমিটি, 50% হাজির আছে। আচ্ছা, আরেকটা কর, আরেক উপজেলা বলেন। পটুয়াখালী গলাচিপা। ঠিক আছে, গলাচিপার আহ্বায়ককে ঢাকাস্থ। এখন তো ভয়ও আর দাঁড়াবে না। জি, আপনি? না না, আমি গলাচিপা উপজেলার সভাপতির নাম জানতে চাচ্ছি। নাই? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমার প্রশ্নগুলো হচ্ছে আপনাদেরকে এম্বারাস করার জন্য। আমার প্রতিটা প্রশ্ন একটা সাজেশন, কি বলেন, একটা কাজ নাকি, কি করতে হবে সেটা আমি বলছি। এটা 1 সপ্তাহে করতে হবে। 1 সপ্তাহের ভিতরে পটুয়াখালী জেলার প্রত্যেকটা উপজেলা কমিটি এখানে করতে হবে, প্রবাসী কমিটি। ঠিক আছে? আর 1 মাসের ভিতরে ইউনিয়ন কমিটি করতে হবে। আমি গ্রামে যাচ্ছি না এখন, এগুলা করিডোরে যদি আপনারা আমার আরেকবার দাওয়াত দেন, আমি ইউনিয়ন কমিটিগুলোর সাথে কথা বলতে চাই। তখন আর বক্তৃতা দেবে না, অন্য আঙ্গিকে কথাবার্তা বলবে, আরো গ্রাসরুট লেভেল। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের এখানে যে গলাচিপা উপজেলা যিনি দায়িত্বশীল, উনি আসছেন কিনা? আমির সাহেব, গলাচিপার আমির আসে নাই। তার একটা কি বললেন আপনি? 10 মিনা কলাপাড়া। আপনি মির্জাগঞ্জের আমির? আপনি কে? আর আমি তো আমিরদের চাচ্ছি লোকের। ঠিক আছে, যারা আসছেন তারা বলেন। এলাকার আমিরের কথা বলছি। সবাই কি ওনারা? আপনি কি ক্যান্ডিডেট? আচ্ছা, আপনি ক্যান্ডিডেট, আপনি উপজেলা আমির। ইজ গুড। আপনার উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে, ওটার আহ্বায়ক কে? মাওলানা। উনি আজকে আসছে?
আসে নাই। কতজন কমিটি? জি 19। আজকে কেউ আছে? নাই। আপনার এখানে ইউনিয়ন কয়টা? দুইটা পৌরসভা। পৌরসভা দুইটাতে নির্বাচনী কমিটি হয়েছে, আর 18টা ইউনিয়নে কমিটি হয়েছে। আচ্ছা, একটা ইউনিয়নের নাম বলেন। 18টার ভিতরে যে কোনো একটা ইউনিয়নের নাম বলেন। নীলগঞ্জ, ঠিক আছে। এখানে ভোটার কত? 40,000। সাংঘাতিক ব্যাপার। এখানে কমিটি হয়েছে নীলগঞ্জে। আহ্বায়ক কে? আনোয়ার হোসেন। গ্রাম কয়টা? ওই ইউনিয়নে নীলগঞ্জে গ্রাম কয়টা? জি না না, বড় হইলে আমার তো কোনো অসুবিধা নেই। 22টি, ঠিক আছে। এই 22টি গ্রামে আপনি কতটা গ্রামে গেছেন? 5-6টা গেছেন। তাহলে 14টাতে যান নাই, 18টা 16টাতে যান নাই। তো এই 16 ইউনিয়নে কমিটি হয় নাই, গ্রামে কমিটি হয় নাই, গ্রাম কমিটি হয় নাই। এটা কি নিষেধ ছিল? জেলা হিসাব কে কমিটি করার কি নিষেধাজ্ঞা ছিল? আমি আপনাকে প্রশ্ন করছি যে নিষেধাজ্ঞা ছিল কিনা। নিষেধাজ্ঞা ছিল। তো নিষেধাজ্ঞা না থাকলে করলেন না কেন? বসেন, আপনি বসেন। ওইখানে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে কখন? ফেব্রুয়ারি 4 তারিখে। ক্যান্ডিডেট আপনি নিজে, ঠিক আছে। মার্চ, এপ্রিল, মে, 3 মাস হয়েছে। তো গ্রামভিত্তিক কমিটি হলো না কেন? আপনি উপজেলা আমির, আপনি আবার ক্যান্ডিডেট, তা আপনার স্পিড তো দ্বিগুণ হইতে হবে, আপনার রেসপন্সিবিলিটি তো দ্বিগুণ। মানে আপনারা এখনো সিদ্ধান্ত নেন নাই গ্রাম কমিটি করা? মানে কমিটি কয়টা হয়েছে? কতদিন লাগবে? কোত্থেকে চান? ইউনিয়নকে বলেন যে কমিটি করে পাঠাও। এটা ওয়ার্ড কমিটির আর কোনো দরকার নেই। নো ওয়ার্ড কমিটি। কি কমিটি? যে তারপরে ইউনিয়ন কমিটি, ভোট কেন্দ্র কমিটি, গ্রাম কমিটি, পাড়া কমিটি, বাড়ির প্রতিনিধি। আমার এলাকায় প্রত্যেক বাড়ির প্রতিনিধি আছে। আমাদের ভোটার নয়, কিন্তু আমার প্রতিনিধি। সে ভোট দিবে অন্য দলকে, কিন্তু আমি তারে রিকোয়েস্ট করছি যে তুমি ভোট অন্যকে দাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার প্রতিনিধিত্ব করবা, তুমি একটু খবর দিবে আমার তোমার বাড়ির কি অবস্থা, ভোটগুলো কোন দিকে যায়। তো এবং রাজি হয়েছে। ভোট দিবে কাকে? যে অন্য দলকে। আর প্রতিনিধি কার? আমার। ভেরি গুড। ওয়ার্ডটা বাদ দিতে বলছি তো। মাশাআল্লাহ। আপনি কি আমিন নাকি? ওই বাউফলের? বাউফল তোমার এলাকা না? আচ্ছা, আসেন, সামনে আসেন। এই কয়টা, আমি পরে কিছু কথা বলবো। কয়টা বাজে দেখো? ঠিক আছে, 5 মিনিট পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, এত গরম হইলে তো দাঁড়ান সুন্দর করে। আপনার বাফলের আপনি নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি। বাফল, উনি তো বাফলের কথা। আপনি আপনাকে তো দাঁড়িয়ে বললেন, আপনি দাঁড়িয়ে গেছেন নিজে নিজে। বসেন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান। আপনি যেহেতু দাঁড়াইছেন একটু দাঁড়ান। আপনার এখানে কয়টা ইউনিয়ন?
15টা ইউনিয়ন, একটা পৌরসভা, সব ইউনিয়নে আপনি কমিটি করেছেন, পৌরসভায় কমিটি করেছেন, তাহলে মোট গ্রাম কয়টা? মোট গ্রাম আমার 145টা গ্রাম। জি জি, 145টা গ্রাম আর 9টা মহল্লা, পৌরসভায় 9টা মহল্লা। কয়টা, কত হইল? 145 আর 9 154। 154তে আপনার কমিটি আছে। কতটাতে কমিটি আছে? আমার কমিটি বুথ সংখ্যা 576টা। না, আমি পরে যাই, আগে আপনি এটা করেন। আপনার 154টা গ্রাম আছে আপনার, গ্রাম এবং মহল্লা মিলিয়ে। এখানে মোট কতটা কমিটি আছে? আমরা ওই বুথ ভিত্তিক করছি, বুথ ভিত্তিক, গ্রাম ভিত্তিক করি। বুথ ভিত্তিক করার জন্য আমরা বলি না, আমাদের যে ওই যে এই নির্বাচনী যে কেন্দ্র থেকে আপনারা যে নির্বাচনের যে বই দিচ্ছেন, সেই বইতে বুথ ভিত্তিক, সেন্টার ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক। আচ্ছা, বুথ ভিত্তিক মানে কি? গ্রাম ভিত্তিক, গ্রামের লোকেরই তো বুথে আসবে। মাসুম বলো। না না, সেই বুথে মানে কি কোন একটা গ্রামকে তো একটা বুথে পড়বে, বা একটা গ্রামের দুইটা বুথে, ঠিক আছে। যেমন আমার গ্রাম আছে 145, কিন্তু বুথ হইছে 576। আচ্ছা, ট্রেন একটু থেমে থেমে চালান, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যে বুথটা, একটা গ্রামের একটা বুথে দুইটা গ্রাম আছে। না, একটা গ্রামে দুটো বুথ থাকে। আচ্ছা, আচ্ছা, ওই গ্রামের নাম বলেন। যে গ্রামের দুইটা বুথ আছে, আপনার কাছ থেকে তো আমি শিখতে পারি, আমি তো নির্বাচনী ক্যান্ডিডেট, আমি দেখি কোনটা বেটার। যেমন আমার আদাবাড়িয়া ইউনিয়নে, আদাবাড়িয়া একটা গ্রাম, সেখানে পূর্ব আদাবাড়িয়া, পশ্চিম আদাবাড়িয়া। সেখানে দেখা যায় পূর্ব আদাবাড়িয়া একটা বুথ, আর যে পশ্চিম আদাবাড়িয়া আর একটা বুথ। আপনি বুথ কমিটি করছেন মানে কি? পূর্ব আদাবাড়িয়ার জন্য একটা কমিটি করছেন, তাহলে এটা একটা গ্রাম। হ্যাঁ, এটা একটা গ্রাম, গ্রামের একটা অংশ, গ্রামের একটা অংশ। আচ্ছা, এবং এই গ্রামে এই যে বুথে আমরা 15 সদস্য বিশিষ্ট কমিটি করছি। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে ভোট কেন্দ্র ভিত্তিক আমরা 19 সদস্য বিশিষ্ট কমিটি করছি। আর ইউনিয়ন নির্বাচন কমিটিতে করছি আমরা 23 সদস্য বিশিষ্ট। আচ্ছা, ওই যে কেন্দ্রের যে বই আছে, সেই বইতে দেওয়া আছে। অনেক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হইয়া মুসা আলাইহিস সালামের উম্মত হইলে ভালো হইতো। কি বলেন? আল্লাহ মুসাকে কইছে এক প্রশ্ন, মুসা সব জবাব দিয়ে ফেলতেছে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা রিভিউ করো তুমি, ঠিক আছে? একটু রিভিউ করো। সেটা হচ্ছে বুথ কেন্দ্রিক করলে একই কথায় হয় কিনা। যেমন একটা গ্রামের জন্য একটা বুথ আছে, তা আমি বুথ ভিত্তিক কমিটি করা মানে কি? গ্রাম ভিত্তিক কমিটি করা ওই গ্রামের জন্য। এটা যদি সেম হয় ভালো, কিন্তু বুথ ভিত্তিক দিকে যদি দেখা যায় কোনো একটা সব একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু সঠিক হবে। আমাদের জন্য যেটা সঠিক হবে, ইউনিয়ন তো বলেছি আমি, ওয়ার্ড আর যাও করার দরকার, কেন্দ্রভিত্তিক। আর কেন্দ্র হচ্ছে কতগুলো গ্রামের সমন্বয়, 4টা গ্রাম, 5টা গ্রাম, 2টা গ্রাম মিলে একটা কেন্দ্র হয়। তো ওই গ্রাম ভিত্তিক যেতে হবে, বুথ না। গ্রামে গেলে বুথ অটোমেটিক কভার হবে, ঠিক আছে? নাহলে আপনার জটিলতা তৈরি হবে। যে একটা মাসুদকে আমি বলবো এটা স্টাডি করো, কারণ ইফেক্টিভ করাটাই ইম্পর্টেন্ট। কিন্তু যদি এটা হয়, তাহলে এতটুকু বোঝা যায় যে গ্রাসরুট লেভেলেও আমরা কমিটি আমরা করে ফেলেছি। এখানে একটা সুবিধা অন্যদের তুলনায় আছে, সেটা হচ্ছে যেমন আমার আছে, আমি তো অনেক বছর ইলেকশন করি, একটা সেট আপ তো হয়ে গেছে। কিন্তু যারা মাত্র 3 মাস আগে শুরু করছে, তাদের অভিজ্ঞতা কম, সময় কম। কিন্তু সময় কম হইলেও দৌড়াইয়া যাইতে হবে সমান দূরত্ব। আমি কথা বললে হবে না যে আমি 5 বার ইলেকশন করছি, তো এইবার তো আমি পাস। আর উনি যদি এবার করে আমি মাত্র প্রথমবার ইলেকশন করছি, আমি এবার আপনার 5 ভাগের 1 ভাগ গেলাম, কাজ হইব? কাজ আপনার এই জন্য তাহলে কি করতে হবে? আপনার গতি বাড়াইতে, অল্টারনেটিভ কিছু নাই। এ কথা বলা যাবে না যে আমি দেরিতে শুরু করছি, দেরিতে করছেন বলে কাবার তো করতে হবে, স্পিড উঠবে হয়। কথা একমত হচ্ছেন আপনি আমার সাথে? বুঝছেন কথা? আর একটু দাঁড়ান, আপনার বয়স নিশ্চয় আমার চেয়ে কম, আমি তো দাঁড়াই আছি। কথা বুঝে গেছে? কয়দিন লাগবে? ইচ্ছা করলে এই যে বিপদ।
ইচ্ছে করলে শব্দটা ব্যাখ্যা করেন। এখনো ইচ্ছে হয় নাই, জি? তো কি অদ্ভুত কাণ্ড, ইচ্ছে করলে 30 তারিখ করতে পারবো। আমি বলেছি ঘুমানো যাবে না, আপনি বলছেন ইচ্ছে করলে। তো কখন ইচ্ছে করবেন, কখন ঘুম বাদ দেবেন? জি হ্যাঁ, তুইটা না কথা বলি। আচ্ছা, আপনার 30 দরকার নাই, 6-7 তারিখে তো আমাদের ঈদ, আপনি ঈদের আগে করেন, 1-2 দিন বেশি লোক, কারণ ঈদের সময় অনেকে যাবে, তাদেরকেও কমিটিতে ঢুকাবেন। আপনি ঈদ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। আপনি যে করছেন এটার তত্ত্বাবধান কি করবে? আপনি যে করছেন এটা কনফার্ম করবে কে? জেলা আমির। হ্যাঁ, জেলা আমির সাহেব দাঁড়ান। না না, দাঁড়াইতে আপনার বয়সও আমার চেয়ে বেশি হওয়ার কথা না। আচ্ছা, এটা এনশিওর করতে জেলা আমিরকে। আপনি দিন কয়বার ফোন করবেন? না না, এখন কয়বার করবেন? সোজা সোজা কথা। আমি তো একটু বেকর টাইপের লোক, সোজা কথা কইতেছি না। 3বার এক্স্যাক্টলি। সকালে করবেন, দুপুরে করবেন, রাত্রে করবেন, ডেইলি 3বার ফোন করবেন। আর যদি স্পিড যেটা ভাগ ডিভাইড করে দেবেন, তো যে এই সময়ের ভিতরে করতে হলে দিন কতটুকু কাজ করতে হবে এটা নির্ধারণ করে। যদি কম হয় ধরেন, ঠিক আছে? জেলা আমির যদি সিরিয়াস হয় কাজ না করে ফেলবে না। অনেক সময় জেলা আমিররা মনে করে যে আমি তো বলে দিছি, নির্দেশ চলে গেছে, তাইলে হবে। নির্দেশে কাজ হয় না। মানুষ খুব জটিল প্রাণী। মানুষ কি জটিল প্রাণী, এখানে অত সহজ ইস্যু না। বসেন। আর মানুষের স্বভাব হচ্ছে ইলাস্টিসিটির মতো। জনক মাসুদ গরম বক্তৃতা দেয়, সবাই দেখি যে লাফাইয়া পড়ে, আবার পরে দেখি যে কতক্ষণ পরে আবার ঠান্ডা হইয়া ওই ইলাস্টিক কিন্তু আগের জায়গায় চলে যায়। কিছু থাকে বারবার রিসিভ করে। তাহলে আমি এখন কনক্লুশন, আমি তো যে বক্তৃতা আমরা সাধারণত এই বক্তৃতা দিছি আজকে দেই, কারণ আজকে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনী কাজের ক্ষেত্রে আমাদেরকে সিরিয়াস হতে হবে। এবং এক্ষেত্রে আপনাদের দায়িত্ব বেশি যারা আপনারা ঢাকায় থাকেন, কারণ যারা অধিকতর যোগ্য তারা তো ঢাকা চলে এসছে। আমাকে অনেকেই বলে, প্রায় আমার এলাকার ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে যে উনি সময় দেয় না, কাজ বুঝে না। তো আমি বললাম যে তুমি তো বুঝো, তার চেয়ে ভালো তো তুমি মেহরবানি করে ইউনিয়ন সভাপতির দায়িত্বটা লও, তোমার আমি বানাই দিই। কেন না, আমি তো পারবো না। তো না পারলে সমালোচনা করো না। কথা ঠিক কইছি না বেঠিক কইছি? এখন ইউনিয়ন আমির যদি এত যোগ্য হইত তাহলে উনি তো ডাক্তার শফিকুর রহমানের মতো আমিরে জামাত হয়ে যেত। হে যেহেতু ডাক্তার শফিক সাহেবের মতো যোগ্য নয় বলে তো ইউনিয়ন আমির। কথা বুঝে গেছে না? বুঝে যায় না? তো তাহলে আমি যখন তার কাছ থেকে কাজ চাইব, সমালোচনা করব, ইউনিয়ন আমির হিসাবে তারে হিসাব করে আপনি সমালোচনা করবেন। আপনি আমিরে জামাতের যোগ্যতা সম্পন্ন মনে করে যদি তার সমালোচনা করেন, তার উপরে জুলুম হবে না ইনসাফ হবে? আমাদের লোকেরা তো ঢাকার লোক, যোগ্য লোক, চলে আসে, পয়সা করি হয়েছে, ইম্পর্টেন্ট চাকরি করে, গেলে ইউনিয়ন আমিরদের আর পাত্তা দেন। আছে না এরকম? আবার কোন কোন ইউনিয়ন আমিন আছে যথেষ্ট ক্যাডা, এ মনে করে আমি কাজ করবো, উনি বাইর থেকে এসে মাত ধরি। এরকম আছে না? নাই? আছে। কোনোটাই থাকা যাবে না। ইলেকশনের সময় কে আপনাকে মর্যাদা দিচ্ছে, কে গুরুত্ব দিচ্ছে, কে ডাকতেছে, এসব কথা ডিকশনারি থেকে উড়ে ফেলে দিতে হবে। আমার কেউ দাওয়াত দেয় না, কেউ পাত্তা দেয় না, কেউ সম্মান করে না, কি আসা যায়? আমি যাই আমার ভোটের কাজ করে চলি। একজন ইউনিয়ন সভাপতি যদি আপনাকে গুরুত্ব না দেয়, আপনার ভোট সবার মতো জায়গা থাকবে না? থাকবে না? থাকবে। তা আপনি ওখানে গিয়ে ভোট চেয়ে চলে আসবেন। আর এটা না করে যদি আপনার সাথে এখন ক্যান্ডিডেটদের সময় ব্যয় করতে হয় যে সমঝোতা করার জন্য, বোঝানোর জন্য, এক করে দেওয়ার জন্য, ঐক্যের জন্য, এই যে লস অফ টাইম, ইউ আর রেসপন্সিবল ফর দিস। এগুলা করবেন না। ইউনিয়ন সভাপতিদেরকে পাইলে আমি উল্টা কথা কইতাম যে ওদেরকে মর্যাদা দিবে। আর যেহেতু আপনাদেরকে বলছি, মর্যাদা চাইবেন না, গুরুত্ব চাইবেন না, সমালোচনা করবেন না। যতক্ষণ সমালোচনা মাথায় আসে ততক্ষণ একজন ভোটারকে কনফার্ম করেন, দিস ইজ ইউর কাজ, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটিস, অ্যান্ড দিস ইজ ইউর প্রায়োরিটিস, অগ্রাধিকার।
Let us go ahead for campaigning, for convincing, for ensuring. পারবেন? এটা গ্রাম পর্যন্ত নিয়ে যান, আত্মীয় স্বজনকে কথা বলেন, ডেইলি 10টা করে ফোন করবেন। কে কে করতে পারবেন হাত তোলেন। 10টা ফোন, 10টা, বাকিরা কমপক্ষে 10টা। যারা হাত তোলেন না তারা ভাবছিলেন যে আরো বেশি করি নাকি, ওরাও তোলেন। দেখো মাসুদ ক্যান্ডিডেটরা খুব ফিউ পিপল, ভেরি ফিউ পিপল। কেন আপনি হাত তোলেন নাই? হ্যাঁ বলো, তুমি কি সাংবাদিক? আচ্ছা, পটুয়াখালী বাড়ি না? আচ্ছা, পটুয়াখালী বাড়ি, তোমার সাংবাদিক? সব তো ভুল জায়গায় যাইতেছি আমি। আপনার হাত তোলেন, নামান। সাংবাদিক? না না, আপনার বাড়ি কি পটুয়াখালী? না না, আপনি যে পিছনে তাকাচ্ছেন। জি, বলছিলাম পটুয়াখালী। তো আপনি 10টা ফোন করতে বলছি যে হাত তোলেন নাই তো? তুলছিলেন? আচ্ছা, তোলেন নাই, একজন হাত তোলেন। কে? পটুয়াখালী? আচ্ছা, হ্যাঁ, তুমি 10টা ফোন করতে পারবা না কেন? মানে বিলের কারণে, টাকা? তাহলে কেন পারবা না? না না, বুঝাও। জি, হতে পারে তার টেলিফোনের বিলের প্রশ্ন আছে। কে? আচ্ছা, না, আগে হাত তোলো নাই কেন? না, তুমি সাংবাদিক, পটুয়াখালী থাকো? থাকো ওইখানে? তুমি ঢাকায় থাকো। তুমি কি কার সাপোর্টার? জামাতের সাপোর্টার? তোমার এলাকার ক্যান্ডিডেট কে? মাসুদ। তো 10টা করে ফোন করতে কি সমস্যা? বিলের না, বিল অনেক সময় ফোনের টাকা লাগে তো, চাকরি না করলে পাবো কোথায়? মাসুদ চিনো ওকে? চিনো? ঠিক আছে, তুমি মাসুদের সাথে যোগাযোগ করবা। ঠিক আছে, টাকা অভাব হইতে পারে, আমারও টাকার অভাব আছে। ভোটের জন্য টাকা চাইলে কোনো গুণা নাই। আমাকে অনেক লোকে মাঝে মধ্যে বলে, স্যার কিছু লাগলে বলেন। আমি বলেন এখন কোনো দরকার নেই, এখন দোয়া লাগবে। তো ফাইলে ভোটের সময় দিও, কারণ তখন এটা কোনো চাঁদাবাজির ভিতরে পড়বে না। কারণ ভোটে নিজের টাকা দিয়ে কি ইলেকশন হয় নাকি? তো তাইলে ঠিক আছে, 10টা করে ডেইলি ফোন করবেন প্রত্যেক দিন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, 3 দিন 4 দিন পর ওই লোককে আবার রিপিট করবেন। সে বিরক্ত হবে, ভাই কইছি তো, ওয়াদা তো দিছি। কইবা যে ওয়াদা আপনি দিলেও মনটা মানে না, আপনার আমার মন মানে না। আমি এরকম ভোটে যাইতাম, মানুষ বিরক্ত হয়েছে, তাই বলছে ভাই আপনি বিরক্ত হইতে পারেন, কিন্তু আমার আইতে হবে আপনার কাছে। আমি তো কনভিন্স হইতে পারতেছি না। ঠিক আছে? ঠিক ঠিকই তো কইতেছি, বেটি কমু কিনলে ইলেকশনকে তো এই জন্যই বলেছি, ইটস এ সিরিয়াস ম্যাটার। আচ্ছা, আমি লাস্ট এই কথা বলি, আপনাদের এই সাবজেক্ট শেষ করছি। সেটা হচ্ছে এই, প্লিজ প্লিজ, তারপরে কি প্লিজ? কাকে বলছি? জনগণকে, জামাতে ইসলামীর আপনাদেরকে বলছি। আপনাদেরকে বলার জন্য আমি 3বার প্লিজ না বলে আমি নির্দেশ দেওয়ার অথরিটি রাখি না। আমি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখি না। নাইবে আমিন হিসাবে এটা বৈধ আছে। আমি কি আপনাদের নির্দেশ দিয়েছি? আমি বলেছি প্লিজ, আবার প্লিজ, বাংলাদেশ